ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি, দুর্গত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। কলকাতায় সঞ্জীবা গার্ডেন ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহের খণ্ডিতাংশ উদ্ধার, এমপি আনারের মরদেহ বলে ধারণা পুলিশের, নিশ্চিত হবে পরীক্ষায়। এবং প্রাথমিক বিদ্যালয়ে ৪৬,০০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকোর্ট, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার যাব পুরো সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড দেশের উপকূল, বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম, ঝড়ে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপচে পড়েছে গাছপালা। দেশের ১০ জেলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বাড়িঘর, অসহায় সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে হাজারো উপকূলবাসীর। ক্ষতি কাটিয়ে নতুন করে কবে আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন, এই নিয়ে এখন দুশ্চিন্তায় তারা। বিস্তারিত জানাচ্ছেন অনুপ্রীতি আদিত্য। তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। তবে উপকূলে রিমালের তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উপচে পড়েছে অসংখ্য গাছপালা। গ্রামীণ সড়ক এবং বেড়িবাঁধ ভেঙে পানিতে ভাসছে শত শত গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে মাছের ঘের। উপকূলে বিদ্যুৎ নেই, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক, আবার ঘরেও খাবার নেই অনেকের। বাজার পানিতে তলিয়ে গেছে, কালকে রাত্র ৪টা হইছে। বৃষ্টিতে পানিতে চতুর্দিকে পানি আর উপরে এককালে দ্বীপ, মানে দ্বীপে কিন্তু মানুষের বন্যা থাকে একতার ওদিকে। এদিকে প্রাণহানি তেমন না হলেও ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে হাজারো উপকূলবাসীর। প্রায় ১.৫ হাত পানি হয়েছে ঘরের ভিতরে, এই রান্নাবাড়ি কিছুই করা যাইবে না। এবার দেখা গেছে আমের যাইয়া রাস্তাঘাট সব তলায় নিয়ে দোকানপাট বন্ধ 90%। এত মানুষ সব বিপদে পড়ছে। সরকারি হিসেব মতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অন্তত ১৯ জেলার ১০৭ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭,৫৮,০৯৬ জন মানুষ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, পটুয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩,২৭,০০০ মানুষ। এছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ১,৮৬৫ বাড়িঘর আংশিক বিধ্বস্ত এবং কৃষির ২৬,২১,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে। মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮,৬৯,০০,০০০ টাকার। আশ্রয়কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছে। তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি পরিদর্শনে আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে চলমান বৃষ্টির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলাদা ঘটনায় নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত 8:30 থেকে 9:30টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশা গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া রাকিব, খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম, যাত্রাবাড়িতে টিনের প্রাচীরে স্পর্শ করে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া লিজা আক্তার ও অপরজন বাড্ডার বাসিন্দা। তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারকে ভারতে পশ্চিমবঙ্গের কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয়, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনারের মরদেহের খণ্ডাংশ কিনা
সেটা এখনও নিশ্চিত করেনি পুলিশ। ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে এটি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা। এমপি আনার হত্যাকাণ্ডে তদন্তের জন্য ভারতে অবস্থান করছে ডিএমপির গোয়েন্দা টিম। তাদের সঙ্গে কাজ করছে ভারতীয় পুলিশ। তারা জানিয়েছেন উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিতাংশ এমপি আজিমের কিনা নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে নেওয়া হবে। জানা গেছে ভূষণ শেখ নামে এক ব্যক্তি মঙ্গলবার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় টুকরো মাংসগুলো উদ্ধার করেন। সঞ্জীবা গার্ডেন্সের অপর এক পরিচ্ছন্নতা কর্মী সাংবাদিকদের বলেন, মাংসগুলো ছোট ছোট টুকরো করা, পানির মধ্য থেকে সেগুলো সাদা হয়ে গেছে। খুন করে মাংসটাকে কুচি কুচি করে মানে প্যানের মধ্যে ফেলে দেয়, প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দেয়। আর সেই জিনিসটা পাইপ হয়ে জমা হয় ম্যানহোলের মধ্যে, সেফটি ট্যাঙ্কে জমা হয়। সেখান থেকে ওনারা খবর পায়, খবর পেয়ে চেম্বারটা চেক করলেই দেখছে যে 3-4 কেজি হলো মাংস উঠে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেছেন, আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়, কারণ সরকারের বিচার করার সৎসাহস আছে। সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাবার সুযোগ দেয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। তিনি বলেন, তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতেই হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার আমলে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে পারবে দুদক। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে, তিনি যেই হন। অপরাধ অপকর্ম করে সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছে। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন। অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের 46,000 শিক্ষক নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এ বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় গত 22 এপ্রিল। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের ভাইবা পরীক্ষা চলমান রয়েছে। আজ হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন। এ বিষয়ে মামলার আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল, আর এই ফাঁস হওয়া প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছেন। ইতিমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন উঠেছে। তাই প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনার তদন্ত এবং পরীক্ষা প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী। হাইকোর্ট তাদের আবেদন শুনেছেন এবং এই ধাপের নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য স্থগিত করেছেন। এবার নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের আনুষ্ঠানিক প্রচারণা সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ কাল। এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। বুধবার সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করেছে প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে।
ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের ১৯ উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। তৃতীয় ধাপে ১০৯ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত করা ১৯ উপজেলা হল শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগলছাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, মঠবাড়িয়া, তজুমউদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে। পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়ে গতকাল সকালে স্থল গভীর নিম্নচাপে রূপ নেয়। পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর পক্ষ থেকে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে ৫টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। সকালে ঢাকা ক্লাবে ডিএসসি এর প্রাক বাজেট সংবাদ সম্মেলন বাজেট প্রস্তাবনাগুলো তুলে ধরেন ডিএসসি এর চেয়ারম্যান ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। শেখ সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর কেটে রাখা উৎসে কর চূড়ান্ত দায় হিসেবে নিষ্পত্তি, তালিকাভুক্ত কোম্পানির আয় কর কমানো, বন্ডের সুদজনিত আয়কে করমুক্ত রাখা এবং স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা। এই 5টি প্রস্তাবনা আসন্ন জাতীয় বাজেটে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হাসান বাবু সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন। আমরা মনে করি এই প্রেক্ষাপটে আমাদের কিছু নিয়ম নীতির মধ্যে সংশোধনের প্রয়োজন আছে, যেগুলো আমরা প্রস্তাবনা আকারে অতি সত্বর আমরা বিসেকের কাছে আমরা দিব এবং তাদের সাথে বসবো। বাজেট প্রস্তাবনায় দেশের প্রধান এই স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত সব কোম্পানির কর হার কমিয়ে তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান 12.5% উন্নীত করার প্রস্তাব করেন। তালিকা এবং অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে তাদের করের ব্যবধানটা আমরা আসলে 12.5% এটা আমাদের এক্সপেক্টেড যেটা আমরা বলার চেষ্টা করছি। একই সাথে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করার জন্য প্রস্তাবনা দিয়েছেন ডিএসই। পুঁজিবাজারের যে ক্রান্তিকাল সেটা থেকে উত্তরণ পাওয়া একটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন কুয়েত শাখার সদস্য মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন খান ও শাহজাহান মিয়া ছুটিতে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে কুয়েত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কুয়েতের আল জাহরা এলাকায় ঢাকা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কান্ট্রি ডিরেক্টর খান আবদুল্লার সভাপতিত্বে সাইদুর রহমান সাইদ ও আবু সাইদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন আনিসুর রহমান উল্কা। প্রধান বক্তা ছিলেন কুয়েত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন। যত বই তত প্রাণ স্লোগানে অনুষ্ঠিত হল 4 দিন ব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারওয়ার আলী। সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক, লেখক, সাংবাদিক হাসান ফেরদৌস, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর নুরুন নবী এবং সিইও বিশ্বজিৎ সাহা। উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর সহ অন্যান্যরা। এ মেলায় বাংলাদেশ, ভারত, লন্ডন, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লেখকদের সদ্য প্রকাশিত 10,000 বই নিয়ে 40টি স্টল দেওয়া হয়। এবার বাণিজ্য সংবাদ।
ওয়ালটনের পণ্য কিনে ননস্টপ মিলিনিয়ার হওয়ার কাতারে এবার যুক্ত হলেন রাজধানী ডেমরার বাসিন্দা হালিমা আক্তার দীপু। সারা দেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় কিস্তি সুবিধায় ওয়ালটন ফ্রিজ কিনে তিনি পেয়েছেন 10 লাখ টাকা। রাজধানীর ডেমরায় SMS টাওয়ারে ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে হালিমা আক্তারের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানার ইন্সপেক্টর সুব্রত পোদ্দার, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসেন সহ অনেকে। বন্ধন বিজয়ের স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম সেরা সিমেন্ট ব্র্যান্ড 7 রিংস সিমেন্টের ডিলার কনফারেন্স। 3 দিনব্যাপী বর্ণিল এই আয়োজনে ঢাকা প্লান্টের 180 জন পরিবেশক অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 7 রিংস সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিন আহমেদ, ভাইস চেয়ারম্যান রায়হান আহমেদ, শুন সিং গ্রুপ ইন্টারন্যাশনালের গ্রুপ চিফ ফিনান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দেব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশকগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। সেরা পরিবেশকদের মাঝে বিশেষ পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। শুদ্ধ সঙ্গীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে বাগেশ্বরী সঙ্গীতালয়ের উদ্যোগে চট্টগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ATM পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি কবি সোহেল আনোয়ার। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ারেস সভাপতিত্ব করেন বাগেশ্বরী সঙ্গীতালয়ের সভাপতি লায়ন কৈশল বিহারী সেন। এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে BIB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা, ব্যাপক ক্ষয়ক্ষতি। দুর্গত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। কলকাতায় সঞ্জীবা গার্ডেন ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহের খণ্ডিতাংশ উদ্ধার। MP আনারের মরদেহ বলে ধারণা পুলিশের, নিশ্চিত হবে পরীক্ষায়। এবং প্রাথমিক বিদ্যালয়ে 46,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকোর্ট, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।